ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাই কমিশন অভিমুখে বিএনপির ৩ অঙ্গ সংগঠনের পদযাত্রা। সার্বভৌমত্ব আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না, লন্ডনে মির্জা ফখরুল। সরকার পতনের পর ঢাকা দিল্লি উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক কাল। আলোচনা হবে অপপ্রচার নিয়ে। বাংলাদেশি পর্যটকের অভাবে পশ্চিমবঙ্গের ব্যবসায় ধস। ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের ৫ মামলা বাতিলের রায় আপিল বিভাগেও বহাল। হেনস্থা করতে জানানো হয় মিথ্যা মামলায়, দাবি আইনজীবীর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনান। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করছে বিএনপির ৩ অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। পদযাত্রা শেষে হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার কথা। সকাল ১১টার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় যৌথ পদযাত্রা। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। বাড্ডা নতুন বাজারে যাওয়ার পর একটি প্রতিনিধি দল হাইকমিশনে গিয়ে স্মারকলিপি জমা দেবে। পদযাত্রা শুরুর আগে দেয়া বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির আশীর্বাদে ১৬ বছর টিকেছিলেন শেখ হাসিনা। ভারত বাংলাদেশের মানুষকে পছন্দ করে না বলেই হাসিনাকে আশ্রয় দিয়েছে। দিল্লির আগ্রাসন প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি। যৌথ পদযাত্রা আয়োজন করা, ওরা আসলে ভয়ঙ্কর রকমের সম্প্রদায়। ঘৃণা ছাড়া, অন্যের প্রতি অসূয়া ছাড়া, ভিন্ন ধর্মের প্রতি তারা প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর রাজনীতি নেই। বাংলাদেশের স্বাধীনতাকে আপনারা শ্রদ্ধা করেন না, তাহলে আপনারা হাসিনাকে সমর্থন দিয়েছেন কেন? সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মালিবাগ এলাকায় আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, শুনছেন? এই মুহূর্তে রয়েছে ঠিক মালিবাগ এলাকায় এবং যে পদযাত্রাটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের সামনে থেকে শুরু হয়েছিল, সেই পদযাত্রাটি হাঁটতে হাঁটতে এখন মালিবাগ রেলগেট এলাকায় এসে পৌঁছেছে এবং এটা রামপুরা পর্যন্ত যাওয়ার কথা রয়েছে বা বাড্ডা পর্যন্ত। আমরা যতদূর জানতে পেরেছি, গুলশানে যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাস অভিমুখে এই যৌথ পদযাত্রা যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের সম্মিলিতভাবে যে পদযাত্রা, এই পদযাত্রায় অংশ নিয়েছেন লাখো নেতাকর্মী বলা চলে। আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, খুবই শান্তিপূর্ণ আজকের এই যৌথ পদযাত্রা এবং এই যৌথ পদযাত্রার মাধ্যমে তারা শুধু ভারত সরকারের কাছে একটি তথ্য পৌঁছে দিতে চান যে বাংলাদেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হলে সেটি আসলে শক্ত হাতে প্রতিহত করা হবে। বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা জেগে আছেন এবং এই কারণেই তারা আজকে যে একটি স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে ভারতীয় দূতাবাসে গুলশানে, যে স্মারকলিপিটি কয়েকজন প্রতিনিধি তারা নিয়ে যাবেন, তারপর সেটি ভারতীয় দূতাবাস বরাবর তারা পৌঁছে দিবেন। আমরা দেখেছি যে এই যে পদযাত্রা, এই পদযাত্রা শুরুর আগে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সেখান থেকে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন এই 3টি সংগঠনের, সেই কেন্দ্রীয় নেতারা ছাড়াও বক্তব্য রেখেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা সেখান থেকে বলছেন যে দিল্লি না ঢাকা, এই জাতীয় স্লোগান দিচ্ছেন। তারা আরও বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষ নয়। এছাড়া বিভিন্ন ধরনের ভারত বিরোধী স্লোগান থাকছেই। তাছাড়া প্রত্যেকটি নেতাকর্মী আমরা যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে ঐক্য রয়েছে সংগঠনগুলোর মধ্যে, ঐক্য রয়েছে দেশের মানুষের মধ্যে এবং এই ঐক্যের কারণেই সব ষড়যন্ত্র ভেস্তে যাবে। তারা তাদের বক্তব্যে এগুলো আসলে বলেছেন। তো যেটি এখন দেখতে পাচ্ছি আমরা যে এই 3টি সংগঠনের হাজারো নেতাকর্মী তারা পায়ে হেঁটে ধীর লয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা স্মারকলিপি দেবেন গুলশান যে ভারতীয় দূতাবাস রয়েছে সেই দূতাবাস বরাবর। সেটি অবশ্য একটি প্রতিনিধি দল যে স্মারকলিপিটি প্রদান করবেন। এতটুকুই ছিল আমার কাছে এখন পর্যন্ত এই পদযাত্রার সবশেষ খবর। বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রার খবর জানছিলাম রাজধানীর মালিবাগ থেকে। সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না বলে ভারতের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি আরও জানান, জাতীয় সরকার গঠনের কোনো প্রস্তাব দেয়নি বিএনপি। অন্তর্বর্তী সরকারকে এই সমর্থন দিয়ে যাবেন তারা। এ সময় নেতাকর্মীদের রেখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায়
শেখ হাসিনার সমালোচনা করেন মির্জা ফখরুল। লন্ডনের রিজেন্ট লেক হলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্থানীয় সময় শনিবার বিকেলে এই অনুষ্ঠানে বাংলাদেশ ভারত সম্পর্ক, সমসাময়িক রাজনীতি, শেখ হাসিনা প্রসঙ্গ সহ নানা বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। এই সময় যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ উপস্থিত ছিলেন। পাকিস্তানের দখলদারিত্ব থেকে বের হয়ে ভারতের অধীনে যাওয়া যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না। আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে সেটা আমরা কোনো বিষয় করব এবং আমরা পরিষ্কার করে বলেছি যে আমার ভেতরের আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে। এখানে যদি কেউ আমাকে ডিক্টেট করবে, বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে সিদ্ধান্তের সাথে স্বাধীন করেছি, সেই স্বাধীন করতে কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়ার পরেও নিজেকে প্রধানমন্ত্রী দাবি করায় শেখ হাসিনার কঠোর সমালোচনা করেন মির্জা ফখরুল। এত যদি মানুষের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, গণতন্ত্রের ভালোবাসা ফেস করেন না কেন? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি দেশ ছেড়ে চলে যান, আর উনি প্রত্যেকবার দেশ ছেড়ে চলে পালিয়ে গেছে, লিভিং এ সাইড আর পার্টি। তার দলের সঙ্গে নেতা কর্মীদের কি অবস্থায় আছে না আছে কিচ্ছু না জেনে তিনি পালিয়ে গেলেন। জাতীয় সরকার গঠনে বিএনপি কোনো প্রস্তাব দেয়নি জানিয়ে তিনি বলেন, শুধু বিদেশিদের উপর নির্ভর করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। জাতীয় সরকার গঠনের কোনো কথা আমরা বলি, কারণ আমরা মনে করি যে এখন যে সরকারটা আছে, আমরা মনে করি যে জাতীয় সরকার এসে ভালো কিছু হবে না, বরং জাতীয় সরকার আসতে আরো বেশি সমস্যা তৈরি হবে। কিন্তু আমি যে কথা আগেই বলতে পারি, কালচারটা একটা প্রবলেম আছে। কালচার যে অল দ্য পলিটিক্যাল পার্টি ডোন্ট ট্রাস্ট ইচ আদার। এখন যদি আমরা সবাই মিলে একটা সরকার গঠন তো করতেই পারবেন না, যদি করেন সেটাকে আমরা ইফেক্টিভ করতে পারবো না, কার্যকরী করতে পারবো না, সেই কারণে ওই প্রস্তাব আমাদের। মির্জা ফখরুল জানান, আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি হচ্ছে শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ভারতীয় মিডিয়া সহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদেরকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। প্রেস সচিব বলেন, অনেকেই বাংলাদেশে আফগানি রাষ্ট্র হয়ে যাচ্ছে বলে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এদেশের মানুষের সঙ্গে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিত। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, 31 ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে জানিয়ে রাজনৈতিক দলসহ সবার সঙ্গে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে জানিয়ে তিনি আরও বলেন, সঠিক মানুষের হাতে দায়িত্ব তুলে দেয়ায় অর্থনৈতিক, ব্যাংকিং ব্যবস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। Interim government, the biggest challenge is to facilitate that change, facilitate a political settlement that will be durable, just like the way what Thomas Jefferson and his friends Madison or Alexander Hamilton did in the late 18th century for America. We won the independence, we became restless, and what we got is eventually a one-party rule. ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হওয়া শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল রোববার খারিজ করে দেন বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 3 বিচারপতি বেঞ্চ। এর ফলে শ্রম আইনের 5 মামলার কার্যক্রম বাতিল থাকবে। গত 24 অক্টোবর শ্রম আইনের 5 মামলায় ও মানহানির 1 মামলার কার্যক্রম বাতিল করে রায় দেন হাইকোর্ট। ডক্টর ইউনূসের নামে যখন শ্রম আদালতে আলাদা 5টি মামলা হয় তখন তিনি গ্রামীণ টেলিকমিউনিকেশনসের চেয়ারম্যান ছিলেন। প্রস্তাবিত ট্রেড ইউনিয়ন ঘিরে কর্মীর চাকরিচ্যুতির অভিযোগ তুলে 2019 সালে এসব মামলা করা হয়। হেনস্থা করতেই এসব মামলা হয় বলে দাবি করেছেন ডক্টর ইউনূসের আইনজীবী। ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েনের কারণে ভারতে বাংলাদেশি পর্যটকদের যাতায়াত একেবারেই কমে গেছে। এতে চরম অনিশ্চয়তায় পড়েছে কলকাতার ব্যবসায়ীদের জীবন জীবিকা। শহরের বড় একটি অংশের ব্যবসা বাণিজ্যে কার্যত ধস নেমেছে। এ অবস্থায় শনিবার জরুরি বৈঠক করে বাংলাদেশিদের জন্য দ্রুত ভিসা চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিশ্বজিৎ দাসের ক্যামেরায় সুব্রত আচার্যের রিপোর্টে বিস্তারিত। কলকাতার মার্কুই স্ট্রিটে রোজ ট্যাক্সি স্ট্যান্ডে যাত্রীর অপেক্ষায় এই ভারতীয় ট্যাক্সি চালক। বাংলাদেশি পর্যটক না থাকায় টান পড়েছে তার পকেটেও। অন্যদিকে জরুরি চিকিৎসা সেবা নেওয়ার জন্য কলকাতায় আসা বাংলাদেশিরাও মনে করেন ভালো সম্পর্ক না থাকলে ক্ষতিগ্রস্ত হবে দুদেশী। বাংলাদেশি দাদা না আসলে না কলকাতা সব ভুকা মরে যাবে। পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ, একই ভাষা, একই ঐতিহ্য, একই খাবার দাবার, সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না। 2023 সালেও ভারতে বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিদের স্থান ছিল দ্বিতীয়। আর এবার 5 আগস্টের পর হিসেবটা পুরোপুরি উল্টে গেছে। ভিসা না পাওয়ায় কলকাতায় আসছেন না বাংলাদেশিরা, আর তাতেই শহরের বড় একটি অংশের অর্থনীতিতে কার্যত ধস নেমেছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়ে জরুরি বৈঠক করেন স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। যে পরিস্থিতিটা উভয় দেশে চলছে সেটা মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, নানান সেটা গুজব না অরিজিনাল সেটা আমরা মিডিয়া ভালো জানে এটা। তো এইটাকে এর থেকে বিরত থেকে দুই দেশের যাতে শান্তি বজায় থাকে। সমস্ত বাংলাদেশি যে খারাপ হয়ে গেল বা তাদের আমরা অচ্যুত করে দিলাম, ঢুকতে দেবো না, এই মানসিকতাটার পরিবর্তন দরকার। রেস্টুরেন্টগুলো বাঙালিরা, আমাদের কলকাতার বাঙালিরা একটা অনুষ্ঠানে আসে, বাট বাংলাদেশিরা সবসময় খায়। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে বাংলাদেশ থেকে 5 থেকে 6 হাজার পর্যটক আসতেন কলকাতায়। এখন সংখ্যাটা নেমে এসেছে 2 থেকে 300-তে। মধ্য কলকাতার এই বিস্তীর্ণ অঞ্চল বাংলাদেশি পর্যটকহীন, কার্যত অর্থনৈতিকভাবে ভেঙে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন এই অবস্থা চলতে থাকলে আগামী জানুয়ারির মধ্যবর্তী সময়ে অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তালা ঝোলাতে হবে। কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। দেশের মানুষ এই মুহূর্তে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছে। এই অবস্থার মধ্য থেকেই নতুন যাত্রা শুরু করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এই যাত্রায় বিচার বিভাগকে সাধারণ মানুষকে পাশে পাবে বলেও উল্লেখ করেন তিনি। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান বিচারপতি। এই মুহূর্তে আমরা এক ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। বিগত বছরগুলোতে বিচার প্রক্রিয়ায় আমাদের বিচারবোধ ও ন্যায় বিচারের মূল্যবোধকে বিনষ্ট ও বিকৃত করা হয়েছে। অথচ এরকম সমাজ ও রাষ্ট্র আমরা চাইনি। এই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই আমাদেরকে নতুন করে যাত্রা শুরু করতে হবে। আজ থেকে প্রতিটি শ্রেয়, শুভ ও কল্যাণকর কর্মে সকলেই গণমুখী, জনগণ কেন্দ্রিক বিচার বিভাগকে আপনাদের পাশে পাবেন। শেখ হাসিনার নাম বাদ দেওয়ার পর এবার মাদারী পরিবারের শিবচর থেকে সরানো হচ্ছে বিশেষায়িত প্রযুক্তি প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজি। প্রকল্পটি বাস্তবায়নের জন্য রাজধানীর পূর্বাঞ্চলে জমি খুঁজছে সরকার। সচিব বলছেন, আওয়ামী লীগ সরকারের নির্ধারণ করা জায়গাটি প্রযুক্তি শিক্ষার জন্য উপযুক্ত নয়। স্থান পরিবর্তন হলেও প্রকল্প ব্যয় বাড়বে না বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। শুভ খানের রিপোর্টে বিস্তারিত। সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ প্রযুক্তির নানা খাতে দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে 2022 সালের 1 জানুয়ারি পদ্মা সেতুর পাশে মাদারীপুরের শিবচরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছিল। বিশেষায়িত এই প্রযুক্তি প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2023 সালের 31 জানুয়ারি। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে 1503 কোটি টাকা ব্যয়ে প্রকল্পের প্রথম পর্যায়ে 9 তলা গবেষণা ভবন, 3 তলা প্রশাসনিক ভবন, 2টি ডরমিটরি এবং কর্মকর্তাদের জন্য 2টি বাংলো সহ 6টি বিশেষায়িত ল্যাব স্থাপন করা হবে। আর দ্বিতীয় পর্যায়ে মাটির সক্ষমতা বিবেচনায় 52 থেকে 71 তলা বিশিষ্ট একটি প্রযুক্তি টাওয়ার নির্মাণেরও পরিকল্পনা ছিল ক্ষমতাচ্যুত সরকারের। সরেজমিন প্রকল্পের অগ্রগতি দেখতে শিবচরে সময় সংবাদ। অধিগ্রহণ করা প্রায় 70 একর জমিতে 2 বছরেও বালু ভরাটের কাজ অর্ধেকই হয়নি। প্রকল্পের জমি থেকে মাটি তুলে দেয়া হয়েছে দেয়াল। তথ্য প্রযুক্তি বিভাগ বলছে, প্রকল্প সংশ্লিষ্ট নানা কাজে জুলাই 2024 পর্যন্ত 248 কোটি টাকা ব্যয় হয়েছে। আর 2024-25 অর্থ বছরের এডিপিতে এই প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হয়েছে 92 কোটি টাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথমে শেখ হাসিনার নাম বাদ দিয়ে প্রকল্পের নাম
পুনর্নির্ধারণ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি করা হয়। এবার নামের পর বাদ যাচ্ছে প্রকল্পটির জন্য নির্ধারিত স্থানও। পূর্বাঞ্চলে চেষ্টা করছি, সরকারের অন্য যে মন্ত্রণালয় আছে তাদের সাথে আমরা আলাপ করছি, ওই কস্টে আমরা সরকারের কাছ থেকে এখানে জায়গা পেয়ে যায় বা কিছু বাড়তি কস্ট হলেও বা আমরা জমির পরিমাণ কমিয়ে হলেও যদি একটা এরকম ইনস্টিটিউট তৈরি করা যায় পূর্বাঞ্চলে, ওইটা আমার জন্য খুবই ফলদায়ক হবে। জমি অধিগ্রহণ ও কাজ শুরু করেও কেন পরিবর্তন করা হচ্ছে প্রকল্পের নির্ধারিত স্থান? এই প্রশ্নে সচিবের জবাব, স্থানটি যথোপযুক্ত ছিল না। এটা মাদারীপুরে আসলে ঠিক প্রপারলি ওয়েল প্লেস নয়। আমাদের মালিকানায় আছে, আমরা হয়তো অন্য কাজ করবো এটাতে আমরা এক্স্যাক্টলি এই ধরনের প্রকল্প নিয়ে আমরা হয়তো কাজ এগোবো না। 2022 সালে নেওয়া এই প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে 2026 সালের 31 ডিসেম্বরের মধ্যে। শুভ খান, সময় সংবাদ, মাদারীপুর। আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত সভা শেষে সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যাচ্ছি সেখানে। না, এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে হয় আমাদের একটা, ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিলো। আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এই ছাড়াও কোনো ধরনের তো বর্ডারে কোনো ইনসিডেন্টস হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে কি জানি বলে, কি বলে ওইটারে, মিছিল টিছিল করছে। এটা তো বর্ডারের ওপারে, যার যার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। এটা সফরের মধ্য দিয়ে দুই দেশের যে সম্পর্কের যে অস্থিরতা স্যার, সেটা কোনোভাবে একটা স্থিতিশীল জায়গায় আসবে কিনা স্যার, সেটা একটু জানতে। শুনেন, আপনি কোনো আভাস দিবেন না? শুনেন, আপনার সাথে যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন, সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। আজকে 8 তারিখ, আপনার সরকারের 4 মাস পূর্ণ হলো। এই 4 মাস আইন শৃঙ্খলা কতটা আপনি স্থিতিশীল রাখতে পারছেন একটু যদি বলেন। এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো, এই 4 মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরেফেরা করেন, আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না। এখন আপনার কথা, আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন, আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম 4 মাসে আগের, এই 4 মাসের আগের যে অবস্থা, এর থেকে কি কোনো না 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 সচিবালয়ের না, আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না, তো আপনারা তো পুরো দেশের খবর রাখেন। হ্যাঁ, এই আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় নাই। না না, আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে এলাম, তারপরে পুলিশের না না, আপনার থেকে আমি জানতে চাচ্ছি না, আপনার কাছে বলি ভাই, আমরা শুনেন সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি। মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম। আপনি অবৈধ বিদেশিদের কথা বলছেন, যে আমাদের একজন উপদেষ্টা তার ফেসবুকে লিখেছে 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, চাকরি করছে। এইটা কি সেই বিষয়টারই একটা কোনো না, যে মানে অবৈধভাবে চাকরি? এই কোন উপদেষ্টা কোন ফেসবুকে, এটা যেহেতু আমি জানি না এই ব্যাপারে, আমি কোনো কমেন্ট করবো না। আচ্ছা, ভালো থাকেন। আচ্ছা, থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম সচিবালয়ে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে হাইকমিশন অভিমুখে বিএনপির 3 অঙ্গ সংগঠনের পদযাত্রা। সার্বভৌমত্ব আঘাত এলে কোনো ছাড় দেওয়া হবে না, লন্ডনে মির্জা ফখরুল। এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের 5 মামলা বাতিলের রায় আপিল বিভাগেও বহাল। হেনস্থা করতেই জড়ানো হয় মিথ্যা মামলায়, দাবি আইনজীবীর। এ ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়।